নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। মনে পড়ে নারায়ণপুর থেকে ফেরার পথে কেশকাল বনবিভাগের বাংলোতে রাত কাটানোর কথা। আমরা অগ্রবর্তী দল বেরিয়ে পড়েছি। মহারাজ রোদ পড়লে বেরোবেন। আমরা ইতিমধ্যে তাঁর ঘর গুছিয়ে রাখব। গিয়ে দেখি বন বিভাগের এক বড় কর্তার আগমনে আমাদের সংরক্ষণ বাতিল হয়ে গেছে। অনেক বলা কওয়া করে আরও ভেতরে আর একটি বাংলোতে একটি মাত্র ঘর পাওয়া গেল। তাতেই মহারাজের জন্য ঘরে ঠান্ডার যন্ত্র লাগিয়ে বিছানা ইত্যাদি ঠিক করে রাখা হলো। ভীষণ গরম হাওয়া বইছে সন্ধ্যের পরেও। সাধুরা ছাদে শোবেন ঠিক হলো, বাকিরা নানান জায়গায় শোবেন। মহারাজ আমাকে বললেন, তুমি আমার ঘরে শোবে সুপ্রভাতের সঙ্গে। আমি জঙ্গলে একটি ওয়াচ টাওয়ার দেখে ঠিক করেছিলাম তাতে কাঠের পাটাতনেই রাত কাটাবো। মহারাজ শুনে না না বলতে লাগলেন। বললেন, এখানে খুব বাঘ বেরোয়, তোমায় বাঘে ধরলে আমি ঝর্ণাকে কি কৈফিয়ত দেব? আত্মানন্দজি বললেন, আমিও ওর সঙ্গে ওখানেই শোবো মহারাজ। শুনে মহারাজ বললেন, তাহলে শুতে পারো, কারণ বাঘ আত্মানন্দের এত বড় চেহারা ছেড়ে তোমায় ধরবে না। সবাই আমরা হো হো করে হেসে উঠলাম। এখানে আত্মানন্দজির কথা একটু বলি। তার মতো বড় মাপের মানুষ খুব কম দেখেছি, এমনকি শারীরিক অর্থেও। বিশাল চেহারা, ঘর ফাটানো হাসি, ছেলে মানুষের মতো সবার সঙ্গে মেশার ক্ষমতা, কর্মে সিংহতুল্য, পাণ্ডিত্যে বিশাল, জনমুগ্ধকারী বক্তাও। এত গুণের সমাবেশ একসঙ্গে কখনো দেখিনি। মহারাজের সঙ্গে আমার এত বেড়ানোর, এত কাছে থাকার সুযোগ উনি ছাড়া সম্ভবই হতো না। উনি যেন একাই একটা প্রতিষ্ঠান। অকালে চলে গিয়ে দারুণ শূন্যতা সৃষ্টি করেছিলেন সঙ্ঘে এবং ভক্তদের মনে। তিনি আইএএস পাশ করে ট্রেনিং নেবার আগে মঠে যোগ দিয়েছিলেন। একদিন আমাকে বলেছিলেন, বাবা খুব দুঃখ পেয়েছিলেন। বলেছিলেন, হায় হায় তুলেন, তাঁর পিতৃদত্ত নাম ছিল তুলেন্দ্র, তুই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতিস, আরও কত বড় হতিস, আর এ তুই কি করলি বাবা? আমি তখন বললাম, বাবা দুঃখ পেও না, যাদের কথা বললে তারা সবাই আমাকে প্রণাম করে। আত্মানন্দজি দুষ্টবুদ্ধিতেও কম যেতেন না। নাগপুরে একবার ভূতেশানন্দজি মহারাজ গেছেন। সদাশিব মহারাজ অত্যন্ত বিনয়ী ও মহারাজকে স্বাচ্ছন্দ্যে রাখতে সদা ব্যস্ত। এক বৃদ্ধ সাধু অবসর জীবন যাপন করছেন সেখানে। যেমন হয়ে থাকে, অল্প বয়সী ব্রহ্মচারীরা তাঁর কাছে আগেই ভাণ্ডারা খাবার পয়সা চেয়ে বিরক্ত করে। সেদিন রাতে মহারাজের কাছে এসে সেই বৃদ্ধ সাধুটি উত্তেজিত কণ্ঠে বলছেন, মহারাজ এই ব্রহ্মচারীরা ভালো নয়, কেবল পয়সা চায়। পায় না বলে আজ আমার ঘড়িটা এরাই নিশ্চয়ই সরিয়েছে। সকাল থেকে ঘড়িটা পাচ্ছি না। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, না না, অতটা নয়, দেখুন কোথাও আছে নিশ্চয়ই। পরদিন রাতে আবার প্রচণ্ড উত্তেজিত হয়ে তিনি মহারাজকে এসে বলছেন, মহারাজ এরা সাধু হওয়ার উপযুক্ত নয়, এরা ডাকাত। আজ
আমেরিকা থেকে একটা পার্সেল এসেছে। সেটাকে 300 টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দেখি ভেতরে আমার ঘড়িটা। আত্মানন্দজির গগন ফাটানো হাসির সঙ্গে চতুর্দিকে হাসির ফোয়ারা উঠল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ সে হাসির ছোঁয়াত বাঁচিয়ে সান্ত্বনার সুরে বললেন, কি করবেন বলুন, আমরা বুড়ো তো, তাই আমাদের কাছ থেকে এরা জোর করে আদায় করে নেবে। তা টাকাই হোক বা সাধন ভজনের ফলই হোক। আসলে এক পোস্টম্যানকে সঙ্গে নিয়ে এই গোটা পরিকল্পনাটি আত্মানন্দজির মস্তিষ্ক প্রসূত। একবার রায়পুর থেকে জব্বলপুর যাচ্ছি আমি আর গণেশ মহারাজ। পূজনীয় মহারাজ বিমানে জব্বলপুর নামবেন তার পরদিন। আমরা গিয়ে ওখানকার ব্যবস্থা ঠিকঠাক করে রাখব। জব্বলপুরের খানিক আগে বাসের সামনের চাকা ফেটে যাওয়ায় উল্টে যেতে যেতে বেঁচে গেলাম। তখন সন্ধ্যা হয়। খাদের পাশে বিপজ্জনকভাবে বাসটি কাত হয়ে পড়ে আছে। যাত্রীদের তো প্রাণ ভয়ে কান্নাকাটি। বাসের অতিরিক্ত চাকাটি মাঝ রাস্তায় অপর একটি বাসকে দান করায় বদলাবার উপযুক্ত চাকা ও যন্ত্রপাতি কিছুই নেই। এমন সময় আর্মি জওয়ানদের একটি ট্রাক আমাদের দেখে দাঁড়িয়ে পড়ল। তাদের অতিরিক্ত চাকা দিয়ে যন্ত্রপাতি দিয়ে যথেষ্ট পরিশ্রম করে আমাদের বাসটাকে পথে উঠিয়ে দিল। রাত 9টার পর জব্বলপুর আশ্রমে পৌঁছলাম। পরদিন এয়ারপোর্টে মহারাজকে আনতে গেছি। ভূতেশানন্দজি মহারাজ নেবেই বললেন, তোমাদের মুখ দুটি দেখে মনটা ঠান্ডা হলো। কাল থেকে তোমাদের জন্য ভাবনা হচ্ছিল। এতটা রাস্তা বাসে আসছো। আমরা তখন কিছু বললাম না। পরে জানালাম আমাদের অভিজ্ঞতা। মহারাজের ভালোবাসা মঙ্গল কামনা এইভাবেই আমাদের অনুসরণ করত সব সময়, আজও তাই করে। প্রতি বছর মহারাজের সঙ্গে বেরিয়ে তাঁর ভ্রমণসূচির পুরোটাই থাকতাম। একবার তাঁর সফর প্রায় 1.5 মাস হওয়ায় আমি 1 মাস 5 দিনের মাথায় চলে আসি। আসার 3 দিন আগে মহারাজ প্রায়ই বলছেন, অজয় আর 3 দিন পরে চলে যাবে। পরদিন বলছেন, আর 2 দিন। আসার দিন দুপুরে মহারাজ শুয়ে পড়ার পর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। অভিমান করে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আর গায়ে হাত বুলিয়ে কি হবে, চলেই তো যাচ্ছ। কালকে কে হাত বুলিয়ে দেবে? যেন আমি ছাড়া আর কেউ নেই। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।